অঝোর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ। তাকওয়া মসজিদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা 5টায় হবে সংসদের দক্ষিণ প্লাজায়, পরে দাফন। আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম। টানা ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছে নগরবাসী। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিতে সকালেই জলজট তৈরি হয় রাজধানীর অনেক এলাকায়। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ভারী বৃষ্টির কারণে ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ডুবে গেছে। এতে দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী, বিশেষ করে অফিসগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম বিপাকে। গ্রিন রোড, তেস্তুরি বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি 27 ও 32 নম্বর এলাকা, মোহাম্মদপুর, কালশী, মৌচাক, মালিবাগ, মতিঝিল সহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি জমে থাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। রাস্তায় পানি জমে থাকায় চালকরা স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে পারছে না। গাড়িতে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে গেছে। অনেক জায়গায় সিএনজি ও রিকশা উল্টে বা বিকল হয়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাই মাসের এই সময়ের মধ্যে রাজধানীতে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ 7 জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 51 জনের। ক্ষতিগ্রস্ত অন্তত 10 লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। তবে কয়েক জেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পরিস্থিতি ভয়াবহতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়ায় শুরু হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা রাঙ্গামাটি সড়কে যান চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম শুভ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় জেলা জুড়ে বৃষ্টির দাপটও কমেছে। পানি নামতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে 7.5 লাখ মানুষ। একই সাথে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের সাথে বন্যা দুর্গতদের জন্য কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। দরবার ডুবে গেছে, কোনো নৌকা নাই, কিছু নাই, এরকম হেঁটে হেঁটে 1 কিলোমিটার পর্যন্ত পানি ঢুকিয়ে আর আজও 5 দিন পর্যন্ত অনেক কিছু সরকার কিছু না হয়। আমাদের বাড়ির চারিপাশে অনেক পানি, কিন্তু আমরা খাওয়ার মতো কোনো পানি পাইতেছি না। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানোদের বিকল্প জায়গায় বসবাসের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। তারেক রহমানের পক্ষে আমাদের মেয়র থাকেন কিংবা কেউ যদি অসুখ হন, তাহলে তারও চিকিৎসার বন্দোবস্ত যতদিন এখানে থাকবেন আপনারা তার ব্যবস্থা ইনশাআল্লাহ ওনারা করছেন এবং আগামীতেও করবেন। বান্দরবানেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার বিকাল থেকে বৃষ্টি কমায় বন্যার পানি নামছে। সড়ক থেকে পানি সরে যাওয়ায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সচল হয়েছে। তবে আর্মিপাড়া, শেরিবাংলা নগর, বনানী শামিল ও সাঙ্গু নদীর পাড়া এলাকা এখনও তলিয়ে আছে। বন্যার কিছুটা উন্নতি হলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যার কারণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। বান্দরবান ও লামা পৌরসভার পক্ষ থেকে ভাউচারে করে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে, তবে পানি নামার সাথে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী হাজারো পরিবার। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়ায় 5 দিন পর খাগড়াছড়ির দীঘিনালা রাঙ্গামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে। বন্যায় অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ চারা, সবজির ক্ষেত ও ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। অন্যদিকে টানা বর্ষণ ও উজানের ঢলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, ননিয়ারচর উপজেলা পানিতে তলিয়েছে। পানিবন্দী প্রায় 30,000 মানুষ।
বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তাই সেনাবাহিনীর সদস্যরাও কাজে যোগ দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। কক্সবাজার জেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পাহাড় ধস ও পানিতে ডুবে 3 জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। 3 উপজেলার 10টি ইউনিয়নের 50 গ্রামের মানুষ এখনও তীব্র জলাবদ্ধতার মধ্যে রয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া বন্যায় এসব গ্রামের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকায় নিত্যপণ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। রবিবার ভোররাতে মারা যান তিনি। বয়স হয়েছিল 97 বছর। বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এই স্পিকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সংসদ প্রাঙ্গণেই তাকে দাফন করা হবে। অসুস্থতার কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 2 দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি 2 ছেলে ও 1 মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার আমিনবাজার এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে 2টি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি ওয়েস্ট টু এনার্জি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি প্রতিদিন ঢাকা শহরের প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। 2028 সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী 25 বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এছাড়া এই প্রকল্প থেকে সৌর বিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং পরিবেশ বান্ধব ইকো ব্রিক্স উৎপাদন করা হবে। এই প্রকল্পে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 টন বর্জ্য ব্যবহার করা হবে। এটি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধানমন্ত্রী নির্ধারিত সময়সীমার মধ্যে 2টি প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।